ক্যালোরিমিতি হয়ে গিয়েছিল। অবস্থার পরিবর্তন দেখ, অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন ছোট চ্যাপ্টার, ঠিক আছে। কি কি বলছে শোন। এক তো আমরা যে তাপ পড়েছি, তাপ অ্যাকচুয়ালি কি আমরা দুই রকম বলতে পারি, একটা হচ্ছে বোধগম্য তাপ আর একটা লীন তাপ। যেমন দেখ, তাপ আমরা কি বলছি, তাপ হচ্ছে দুই প্রকার। তাপ হচ্ছে কিন্তু দুই প্রকার, এক হচ্ছে কিনা বোধগম্য তাপ, বোধগম্য তাপ, আর দুই হচ্ছে কি না লীন তাপ। এখন বোধগম্য তাপ কিন্তু আমরা ক্যালোরিমিতি চ্যাপ্টারে পড়েছি। কিরকম দেখ, আমরা কোন তাপটাকে বুঝতে পারছি, যে তাপ দিলে বস্তুর উষ্ণতার পরিবর্তন হচ্ছে। আমি তো এখান থেকে কোনো বস্তুকে গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে সেটা আমি স্পর্শ করে বুঝবো, তাই না? তো বোধগম্য তাপ কি করে, বোধগম্য তাপ কি করে না উষ্ণতার পরিবর্তন ঘটায়, উষ্ণতার পরিবর্তন ঘটায় বোধগম্য তাপ। এবং সেখানে আমরা কোন ফর্মুলা ইউজ করি না, এইচ সমান এমএসটি, এম ভরের কোনো পদার্থকে, এম ভরের কোনো বস্তুকে যার হচ্ছে আপেক্ষিক তাপ এস, তাকে তার উষ্ণতার পরিবর্তন যদি আমি টি ঘটাই, তাহলে সেখান থেকে সেখানে কতটা তাপ দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে না, এইচ সমান এমএসটি। এটা ক্যালোরিমিতি চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। তাহলে বোধগম্য তাপ কি করে না উষ্ণতার পরিবর্তন ঘটায়, এবং আমরা বোধগম্য তাপের কোন ফর্মুলা ইউজ করব, এইচ সমান এমএসটি, এটা দিয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছিলাম ক্যালোরিমিতি চ্যাপ্টারে। এবার আসছে কিনা লীন তাপ। লীন তাপ কি, যেমন লক্ষ্য কর, ধর আমি বললাম যে এখানে হচ্ছে কি আছে না বরফ আছে, এই বরফ যার উষ্ণতা কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, একে আমি কি করছি না তাপ দিলাম, কিছু তাপ দিলাম, প্লাস তাপ মানে হচ্ছে তাপ দিচ্ছি, একে দিলে কি হচ্ছে বরফ গলে ধরো জল হয়ে গেছে, কিন্তু সেই জলের উষ্ণতা কিন্তু এখনো 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। বোঝা গেল? তাহলে আমি যদি থার্মোমিটার দিয়ে মাপি, তাহলে প্রথমে 0 ডিগ্রি ছিল, এখনো 0 ডিগ্রি আছে। তাহলে তাপ গেল কোথায়, তাপ গেল এই অবস্থার পরিবর্তন করাতে। তাহলে এখানে কি হলো, বরফ থেকে জল হলো, মানে কি হলো কঠিন অবস্থা থেকে তরল অবস্থা হলো। তোরা জানিস প্রত্যেকটা পদার্থের যে কণাগুলো আছে তাদের মধ্যে একটা বন্ধন কাজ করে। এই যেমন পেন এর যে অণু পরমাণুগুলো আছে তাদের মধ্যে একটা বন্ধন কাজ করছে, এবং দৃঢ়ভাবে আবদ্ধ আছে বলে এর একটা নির্দিষ্ট আকার আছে, কঠিন পদার্থ। একে তাপ দিলে কি হবে না, এর বন্ধনগুলো কি হবে লুজ হতে থাকবে, এবং দূরে দূরে চলে গেলে হয়ে যাবে এটা তরল পদার্থ। আরো তাপ দিলে কি হবে, তরলের উষ্ণতা বাড়বে, এরপর পরে কি হবে সেটা গ্যাসে পরিণত হবে। তার মানে হলো কি যে এই অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে তাপ দিতে হবে। যেমন বরফ থেকে জল করতে গেলে তাপ দিতে হচ্ছে, সেরকম জল থেকে বরফ করতে গেলে তাপ বের করে নিতে হবে। তো এখানে এই যে যে অবস্থার পরিবর্তন হচ্ছে তখন কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে একক ভরের পদার্থকে যে পরিমাণ তাপ দিতে বা মানে তাপ প্রদান করা হচ্ছে বা নিয়ে নেওয়া হচ্ছে, নিষ্কাশন করা হচ্ছে, সেটাই হয়ে যাবে কি অবস্থা পরিবর্তনের লীন তাপ। তাহলে লীন তাপের সংজ্ঞা কি আসবে, লীন তাপের সংজ্ঞা আসবে কি না উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটিয়ে, লিখতে হবে না এখন, আসছে উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে একক ভরের কোনো পদার্থকে যে পরিমাণ তাপ দিতে হয় বা যে পরিমাণ তাপ তার থেকে নিয়ে নিতে হয়, সেটাই হচ্ছে কিনা লীন তাপ। আমি একটা বই নিচ্ছি, বইতে আমরা দেখবো কি কি আছে পরপর। ছায়া প্রকাশনী বই, অবস্থার পরিবর্তন চ্যাপ্টার, ছায়া প্রকাশনী বই অবস্থার পরিবর্তন চ্যাপ্টার, এটা হচ্ছে 270 পৃষ্ঠা, ঠিক আছে। ছায়া প্রকাশনী বই অবস্থার পরিবর্তন চ্যাপ্টার, এবং এটা হচ্ছে 270 পৃষ্ঠা। হ্যাঁ, খুলবি সবাই, এখানে কি কি আছে আমি একবার বলছি। প্রথমে দেখ এখানে আছে যে, এক মিনিট, হ্যাঁ বই খুলেছিস সবাই, এখানে আছে কি যে সাধারণভাবে পদার্থের কটা অবস্থা, তিনটি অবস্থা, পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। পেন দিয়ে মার্ক করছি যেগুলো, সেগুলোই একটু করে পড়ে নিস।
পেন আছে কারোর কাছে? একটা পেন। হ্যাঁ, কি আছে? অবস্থার পরিবর্তন সূচনা যেখানে আছে সেখানে আমরা পড়ছি, দেখ কি আছে। সাধারণভাবে পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। যেগুলো আমি পড়ছি মুখে সেইগুলোই আন্ডারলাইন করিস, ঠিক আছে? পদার্থের যে কোনো একটি অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়াকেই পদার্থের অবস্থার বা দশা পরিবর্তন বলে। তিনটি অবস্থার কোনো একটা অবস্থা থেকে অন্য অবস্থায় গেলেই তাকে আমরা অবস্থা পরিবর্তন বলছি। কি না, কঠিন থেকে তরলে পরিণত হলে, কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হলে তাকে কি বলছি? গলন। আর তরল থেকে গ্যাসে পরিণত হলে তাকে আমরা কি বলছি? বাষ্পীভবন। আচ্ছা, এবারে তরল থেকে কঠিনে হলে কঠিনীভবন, আর গ্যাস থেকে তরলে পরিণত হলে ঘনীভবন, ঠিক আছে? তাহলে তরল থেকে কঠিন হলে কঠিনীভবন, আর গ্যাস থেকে তরল হলে ঘনীভবন, ঠিক আছে? ঘনীভূত হয়েছে আমরা বলি না। এবারে কি বলছে দেখ, কর্পূর, আয়োডিন, ন্যাপথালিন ইত্যাদি পদার্থের সরাসরি এগুলো কিন্তু কঠিন থেকে গ্যাস হয়ে যায়, মানে তাপ দিলে কঠিন থেকে তরল না হয়ে ডাইরেক্ট গ্যাস হয়ে যাবে। এই প্রক্রিয়াকে আমরা কি বলছি? ঊর্ধ্বপাতন। আর ঠিক এর উল্টো প্রসেস বলতে কি, গ্যাস থেকে ডাইরেক্ট কঠিন হলে তাকে আমরা কি বলছি? অধঃপতন, ঠিক আছে? তাহলে কি কি হলো না, কঠিন থেকে তরল গলন, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, এইগুলো কিরকম লিখবি? কঠিন থেকে তরল হয়ে যাবে কিনা গলন, এরকমই লিখে নে ছকের মতো করে। কি লিখবো? কঠিন, হ্যাঁ, কঠিন থেকে তরল, দেন তরল থেকে গ্যাস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কঠিন থেকে তরল হলে কি বলছি? কঠিন থেকে তরল হলে গলন। কঠিন থেকে তরল হলে কি বলছি? গলন, ঠিক আছে? গলন হলো। তরল থেকে গ্যাস হলে বাষ্পীভবন, ঠিক আছে তো? বাষ্পীভবন। আচ্ছা, এবারে উল্টো প্রসেস দেখাচ্ছি, এরকম লিখছি, কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হলে কি হবে? ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন, বেশ। কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হলে কি হবে? ঊর্ধ্বপাতন। কিরকম লিখেছি? কঠিন থেকে তরল হলে গলন, তরল থেকে গ্যাস হলে বাষ্পীভবন, আর কঠিন থেকে গ্যাস হলে ডাইরেক্ট ঊর্ধ্বপাতন। এবারে উল্টো লিখেছি, গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন। আচ্ছা, গ্যাস থেকে তরল হলে আমরা কি বলছি? ঘনীভবন। ঘনীভবন, ঠিক আছে? ঘনীভবন হলো। তরল থেকে কঠিন হলে কি হবে? কঠিনীভবন। কঠিনীভবন। আর গ্যাস থেকে কঠিন ডাইরেক্ট হয়ে গেলে কি হয়ে যাবে? গ্যাস থেকে ডাইরেক্ট কঠিন হয়ে গেলে অধঃপতন, ঠিক আছে? অধঃপতন, অধঃপাতন, ঠিক। এখানে আমি লিখে দিচ্ছি কি, লেফট টু রাইট গেলে, লেফট টু রাইট বলতে কি মানে, আমি এরকম লিখছি এটাকে। দেখ, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এখানে কি দিতে হচ্ছে? তাপ দিতে হচ্ছে, মানে একে বলে উচ্চ অবস্থান্তর। মানে যে অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে আমাকে তাপ দিতে হবে সেটা হলো উচ্চ অবস্থান্তর। আর দেখ, গ্যাস থেকে তরল করতে গেলে কি করতে হবে? তাপ নিয়ে নিতে হবে। তরল থেকে কঠিন করতে গেলে কি করতে হবে? তাপ নিয়ে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে কি, যে তাপ নিষ্কাশন করা হচ্ছে সেটা হবে কি? নিম্ন অবস্থান্তর। হ্যাঁ, তাহলে আমি লিখে দেবো কি না, এটাই, কঠিন, কঠিন থেকে তরল থেকে গ্যাস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা কি বলছে? ওই কর্পূর আয়োডিন, ওটাই। হ্যাঁ, যেমন যেমন হচ্ছে কর্পূরকে উত্তপ্ত করলে গ্যাস হয়ে যাচ্ছে, সেরকম কর্পূরের বাষ্পকে ঠান্ডা করলে আবার কঠিন হয়ে যাবে। ন্যাপথালিন, কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, ওগুলোই তো। কর্পূর, ন্যাপথালিন, আয়োডিনকে উত্তপ্ত করলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাস হয়ে যাচ্ছে, ওই বাষ্পটাকে ঠান্ডা করলেই আবার কঠিন হয়ে যাবে।
আচ্ছা, কঠিন থেকে তরল থেকে গ্যাস, এটাকে কি বলে? এটাকে বলে উচ্চ অবস্থান্তর। উচ্চ অবস্থান্তর। আর ঠিক এর উল্টো হলে কি হয়ে যাবে? নিম্ন অবস্থান্তর। নিম্ন অবস্থান্তর মানে তাপ আমি নিয়ে নিচ্ছি। উচ্চ মানে তাপ দিতে হচ্ছে, নিম্ন মানে তাপ ওখান থেকে নিয়ে নিতে হচ্ছে। হলো? তাহলে 270 পেজ ছিল এখানে ছায়া প্রকাশনী বইয়ের, যেগুলো বলেছি পেজ 270-এ যা ছিল। ক্লিয়ার? এরপরে আমরা কি আসবে? এরপরে আসবে যে লিন তাপের সংজ্ঞা। বইতে আছে লিন তাপের সংজ্ঞা। দেখ লিন তাপ কি? লিন তাপের সংজ্ঞা আমি বই থেকে পড়ছি, একবার বলেছি সেগুলোই বলছি। পেজ নাম্বার 271-এ, পেজ নাম্বার 271 দেখ, লিন তাপ যে আছে, লিন তাপ 4 প্রকার। লিন তাপ 4 প্রকার বলতে কি? দেখ, অবস্থার পরিবর্তন কিরকম হচ্ছে? কঠিন থেকে তরল হলে কি বলবো? গলনের লিন তাপ। কঠিন থেকে তরলকে কি বলে? গলন। কঠিন থেকে তরলের সময় যে লিন তাপ লাগছে কি বলবো? গলনের লিন তাপ। তরল থেকে গ্যাস হলে বাষ্পীভবন, তাহলে ওই সময় যে লিন তাপ লাগছে তাকে আমরা কি বলবো? বাষ্পীভবনের লিন তাপ। তাহলে দুটো হলো। আবার গ্যাস থেকে তরল হলে বলবো ঘনীভবনের লিন তাপ, আর তরল থেকে কঠিন হলে কঠিনীভবনের লিন তাপ। এখন দেখ, আমি যদি বলি যে কঠিন থেকে তরল হতে যে তাপ লাগছে 1 গ্রাম পদার্থের, তরল থেকে যদি কঠিন করতে যাই সেই তাপ বের করে নিতে হবে। তার মানে গলন এবং কঠিনীভবনের লিন তাপ সেম। যেমন 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে জল হয়ে যাচ্ছে, 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফকে 80 ক্যালোরি তাপ দিলে জল হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সেরকম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে সেটা হয়ে যাবে কি? 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ। তাহলে এই দুটো, গলন আর কঠিনভবন লিন তাপ, আর বাষ্পীভবন এবং ঘনীভবনের লিন তাপ সেম হচ্ছে। এর গলনের বেলা ওইটা দিতে হবে, আর কঠিনীভবনের বেলা ওটা নিয়ে নিতে হবে, নিষ্কাশন করতে হবে। তাহলে লিন তাপের সংজ্ঞা কি হচ্ছে? বই থেকে পড়ছি দেখ, একক ভরের কোন পদার্থের, প্রথম এটা কিন্তু আসতে হবে, একক ভরের কোন পদার্থের, একক ভরের কোন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তার অবস্থা পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থা পরিবর্তনের লিন তাপ বলে। সংজ্ঞা ঠিক আছে? তাহলে কি বলা হলো? একক ভরের কোন পদার্থের, একক ভরের কোন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে বা নিষ্কাশন করতে হবে তাকে আমরা লিন তাপ বলছি। এবারে গলনের থেকে বাষ্পীভবনের লিন তাপ বেশি হয়, একদম লাস্ট লাইন। কেন গলনের থেকে বাষ্পীভবনের লিন তাপ বেশি হয়? ওই প্যারাটাই আছে। অ্যাকচুয়ালি দেখ, কঠিন থেকে যখন আমরা তরল করি, ধরো এই পেনটা কঠিন আছে, একে যখন আমরা তরল করতে চাইছি তখন আমাকে কি করব? কঠিনের কণাগুলো তো দৃঢ়ভাবে আছে, তরলের কণাগুলো কি হচ্ছে? মোটামুটি আকর্ষণ হয়ে আছে কিন্তু পরস্পরকে একদম ছেড়ে যেতে পারছে না। তার মানে কি, আমি ওই যে যে বন্ধনগুলো ছিল কঠিনের কণাগুলোর মধ্যে সেটাকে বাস একটু হালকা করে দিয়েছি, মানে ওটা তরল হয়ে গেছে। আচ্ছা, তরলকে গ্যাস করতে গেলে কি করতে হবে? যে কণাগুলো আছে তাদেরকে পরস্পরের থেকে একদম দূরে দূরে সরিয়ে দিতে হবে। তাহলে কঠিন থেকে তরল করার সময় আমি জাস্ট হালকা বন্ধনটাকে লুজ করেছি, আর তরল থেকে গ্যাস করার সময় পুরো দূরে সরিয়ে দিয়েছি। তাহলে কোন ক্ষেত্রে বেশি তাপ লাগবে? তরল থেকে গ্যাস করার জন্য। এই জন্য বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, কিন্তু জলের বাষ্পীভবনের লিন তাপ কত হচ্ছে? 540 ক্যালোরি পার গ্রাম। আসবে এটা ডেটা। তাহলে গলনের লিন তাপের চেয়ে বাষ্পীভবনের লিন তাপ কি হচ্ছে? বেশি হচ্ছে। 537, 540, 540 স্ট্যান্ডার্ড নেওয়া হয়, কোথাও কোথাও 537 বলে। ঠিক আছে? হ্যাঁ, 540 কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু না থাকলে নেওয়া হয়, যদি মেনশন করে দেয় তখন 537 নেব। হলো? আচ্ছা, এবারে দেখ, কিছু গ্রাফ হচ্ছে, যেমন ওই যে যে গ্রাফটা কিন্তু লিখবি, গ্রাফ হচ্ছে কিরকম? হ্যাঁ, এখানে আমি লিখবো যে
উষ্ণতা এবং সময়। একটা গ্রাফ এরকম হচ্ছে, উষ্ণতা এদিকে এবং সময় নিচের দিকে। উপরের দিকে হচ্ছে উষ্ণতা, এটা হচ্ছে কি সময়। বেশ, ধরো আমি বললাম যে এই একটা কঠিন পদার্থ নিয়েছি, এর একটা উষ্ণতা আছে। এই একটা কঠিন পদার্থ নিয়েছি, এর একটা উষ্ণতা আছে এই মুহূর্তে 0 ডিগ্রি নয়, ধরো এখানে উষ্ণতা কঠিন। এবারে আমি তাপ দিলে কি হবে, উষ্ণতা বাড়বে আস্তে আস্তে। তাপ দিলে উষ্ণতা বাড়বে। বেশ, এখন কি আছে, এটা কঠিন আছে, কঠিন। তাপ দিচ্ছি, উষ্ণতা বাড়ছে সময়ের সাথে সাথে। এরপরে কি হলো, কঠিন গলতে শুরু করবে, কঠিন গলতে শুরু করবে। ঠিক আছে, আমি এখানে বইয়ের মতোই নাম দিচ্ছি এ বি। তবে এটা একটু কি হয়, একটু নিচু হয়, মানে আমরা যে পুরো একদম সরল লেখা ধরছি না, সেরকম হয় না, মোটামুটি এরকম। অ্যাকচুয়ালি সরল লেখা হওয়াই উচিত। যদি ফর্মুলা হিসাবে দেখি এইচ সমান এমএসটি, এইচ সমান এমএসটি, কিন্তু বলেছি না এই এস সবসময় ধ্রুবক হয় না, সাধারণত গ্রাফ করতে গেলে কিন্তু হালকা একটু বেন্ড হয়। আচ্ছা, কঠিন আছে এখন। এরপরে বি পয়েন্টে গলন শুরু হলো, তাহলে বি পয়েন্টটা কি হচ্ছে, গলনাঙ্ক। বি পয়েন্টটা গলনাঙ্ক। এরপরে কি হবে, বি থেকে সি পর্যন্ত কি হবে, না কঠিনটা গলছে। আচ্ছা, যখন এই পদার্থটা গলছে তখন কি একদম সঙ্গে সঙ্গে পুরোটাই গলে যাবে না, কিছুটা গলবে, কিছুটা তরল থাকবে, কিছুটা কঠিন থাকবে। তার মানে কি হলো, এখানে কঠিন প্লাস তরল থাকবে বি থেকে সি। এখনো পর্যন্ত কি হচ্ছে, গলন মানে চলছে, শেষ হয়নি। তাহলে দেখ, বি থেকে সি পর্যন্ত সময় তো বেড়েছে, কিন্তু উষ্ণতা কিন্তু যেখানে ছিল সেখানেই আছে। মানে বরফ গলছে, কিছু বরফ আছে, কিছু জল আছে, কিন্তু উষ্ণতা 0 ডিগ্রিতেই আছে। এইখানে সি পয়েন্টে এসে কি হয়ে গেছে, পুরোপুরি তরল হয়ে গেছে। এরপরে আমি আরো উষ্ণতা দিলে কি হবে, আরো বাড়বে এরকম করে। সি থেকে ডি, এখানে কি থাকছে তাহলে, শুধু তরল, শুধু তরল। এবারে দেখ, পুরো তরলটা দেখা গেল জলের বেলা যদি বলি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গেছে। তার মানে কি হবে, এবার তরল কিন্তু বাষ্পে পরিণত হবে। তাহলে তরল কিছু থাকবে প্লাস বাষ্প কিছু থাকবে, পুরোপুরি বাষ্পে পরিণত হয়ে গেছে, পুরোপুরি বাষ্পে পরিণত হয়ে গেছে। এরপরে পুরোটাই বাষ্প। ঠিক আছে, এবার বাষ্পে হয়ে যাওয়ার পরে সেই বাষ্পের এবার উষ্ণতা বাড়বে। এটা হচ্ছে কি না গ্যাস, এটা হচ্ছে কি উচ্চ অবস্থান্তরের গ্রাফ। এটা হচ্ছে উচ্চ অবস্থান্তর, এখানে হেডিং দিতে পারিস উচ্চ অবস্থান্তর। তাহলে কি কি হচ্ছে দেখ, এখানে প্রথমে কঠিন, উষ্ণতা বাড়ছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত কোনো উষ্ণতা বাড়ছে না, মানে এখানে তরল মানে কঠিনটা তরলে হচ্ছে, তরলও আছে কঠিনও আছে। সি পয়েন্টে এসে পুরোপুরি তরল হয়ে গেছে, তোদের বইতে খুব সম্ভবত তরল পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিয়েছে, বাকি দুটো স্টেপ আর করেনি। তো এখানে পরে আবার করেছে, মানে এ করেছে কি, কঠিনীভবন এবং গলন নিয়েছে, পরে বাষ্পীভবনকে আলাদা করে নিয়েছে। তাহলে গ্রাফ যেখানে দেখ, এটা সিঁড়ির মতো গ্রাফ, যেখানে যেখানে দেখবি যে সিঁড়ির স্তবক আছে মানে সমান্তরাল, ওইখানে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে ওইখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। এবং যদি বলি যে এই যে যেটা এই যে বি সি যে লাইন, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি গলনাঙ্ক। কেন কি এই উষ্ণতায় তো গলছে, গলনাঙ্ক। তাহলে এটাকে কি বলবো, বাষ্পে যেটা পরিণত হচ্ছে সেটাকে কি বলবো, স্ফুটনাঙ্ক, ঠিক না? তাহলে একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক। কিন্তু বাস্তবে যদি দেখিস তোরা না, ধরো আমি একটা বরফকে উত্তপ্ত করছি, দেখতে পাবি, ধরো কোনো পাত্রে আমি বরফ রেখে, কোনো পাত্রে আমি বরফ রেখে উত্তপ্ত করছি, তো কি হবে, যেখানে বরফ আছে তার নিচেরটা গলে যাবে সঙ্গে সঙ্গে, কিছু কিছু সময় পরে গলে যাবে এবং ওই জলও গরম হয়ে যাবে।
এটা কিন্তু আমরা কিন্তু এরকম করে ভাবছি না, এখানে আমরা ভাবছি স্টেডি স্টেট। স্টেডি স্টেট বলতে কি না, আমরা ভাববো যে পুরো বরফ গলবে, তারপরে জলের উষ্ণতা বাড়বে। কিন্তু তুই যদি একটা কড়াইতে মানে বাড়িতে যদি বরফ দিয়ে তাকে উনুনে মানে হচ্ছে আগুন দিস, তাহলে দেখতে পাবি যে ওই বরফটা যেখানে পাত্রের সঙ্গে আছে নিচেরটা গলতে শুরু করবে, কিছুটা জল হবে, ওপরে বরফ থাকবে, কিন্তু ওই নিচের জলটাও দেখবি কিছুটা গরম হয়ে যাবে, মানে তখনও বরফ আছে কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এটা স্টেডি স্টেট নয়, পুরোপুরি ভাবে সাম্যাবস্থা হয়ে হয়ে চলছে না। আমরা যে কথা বলছি সেটা কিন্তু এরকম পুরো সাম্যাবস্থা হয়ে চলছে, মানে প্রথমে পুরো বরফ গলবে, তারপরে জলের উষ্ণতা বাড়বে, এরকমটা আমরা করছি, মানে খুব ধীরে ধীরে তাপটা বাড়াচ্ছি। এটা ছিল তো। এইবারে দেখ উল্টো গ্রাফ যদি বলি, উল্টো গ্রাফ বলতে কি, উল্টো এটা হয়ে গেছে সবার লেখা? হ্যাঁ, উল্টো গ্রাফ এর অ্যাকচুয়ালি এখানে কঠিনী এখানে হচ্ছে কঠিনী ভবন এবং গলন কে দিয়ে গ্রাফ করেছে, পরে আবার বাষ্পীভবন দিয়ে আলাদা গ্রাফ করেছে, তবে দুটো একসঙ্গে করলাম। এখানে হবে কি, এই গ্রাফটা উষ্ণতা এবং সময় তো, প্রথমে ছিল কি বাষ্প, এখন আমি কি করছি নিম্ন অবস্থান্তর, মানে প্রথমে বাষ্প ছিল, প্রথমে ছিল বাষ্প, পরে আমি এর উষ্ণতা কমিয়ে কমিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ বরফটা যখন হ্যাঁ বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, হ্যাঁ তখন তাপ তখন ওটা তো বাষ্প হয়ে উঠে যাবে, উঠে আর উষ্ণতা বাড়বে। এই জন্য একটা পয়েন্ট আসবে ট্রিপল পয়েন্ট বলে, ত্রিদশা বিন্দু, মানে ওখানে একসঙ্গে জল থাকবে, বরফ থাকবে এবং বাষ্পও থাকবে। এখানেও আছে, গ্রাফ আছে, ওটা আসছে একটু পরে। মানে এই এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি এরকম হচ্ছে যে একটা উষ্ণতা হবে যেখানে জলও থাকবে, বরফও থাকবে, বাষ্পও থাকবে একসঙ্গে, ঠিক আছে কি, ওটা আসবে একটু পরে। তো আমরা স্টেডি স্টেটে কিন্তু এরকম হয় না। স্টেডি স্টেট বলতে কি, তোদের কেমিস্ট্রিতে তাপগতিবিদ্যা পড়া হয়েছে? হয়েছে। তাপগতিবিদ্যা পড়া হয়নি, ফিজিক্সেও আছে, যাদের পড়া হয়েছে তাদেরকে বলছি, তাপগতিবিদ্যাতে নিশ্চয়ই একটা প্রসেস আছে দেখবি, যে খুব ধীর গতিতে করা হয়, ঠিক না? ধীর গতি বলতে কি, আমি হালকা ভাবে চেঞ্জ করছি, কোনো বোঝাই যাবে না। তো সেই রকমই এখানেও আমি তাপ দিচ্ছি খুব ধীরে ধীরে। দেখ, খুব তাড়াতাড়ি তাপ দিলে, বেশি তাপ দিলে সাথে সাথে কি হবে, যেখানে দিয়েছি সেটাই সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে। আর ধীরে ধীরে তাপ দিলে কি হবে, ডিস্ট্রিবিউট হবে পুরোটা। বরফটা রেখেছি আমি, হালকা হালকা তাপ দিলে কি হবে, বরফটা পুরো তাপ ছড়াবে। আর যদি আমি খুব দ্রুততার সাথে তাপ দিই, তাহলে কি হবে, যেখানটায় মানে ওই তাপটা যাবে সেখানটার সাথে সাথে গরম হয়ে যাবে, ওটা স্টেডি স্টেট নয়। এবার দেখ, এখানে প্রথমে ছিল কি বাষ্প, এই পয়েন্টে বাষ্প ছিল, বাষ্পের উষ্ণতা কমছে, মানে গ্যাস, গ্যাসের উষ্ণতা কমলো, ঠিক আছে, এ থেকে বি পর্যন্ত। এরপরে গ্যাস হচ্ছে কি তরল, এখানে কি আছে, গ্যাস আছে প্লাস তরল আছে। তাহলে গ্যাস যখন তরলে হচ্ছে ওটাকে কি বলে, ওই উষ্ণতাটাকে কি বলে, ঘনীভবনের উষ্ণতা বলে না, ওটাও বাষ্পীভবন, মানে ওটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক, এটাই হচ্ছে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক। হ্যাঁ, গ্যাস হয়ে গেছে পুরো তরলে, এরপরে কি হবে, তরলের উষ্ণতা আবার কমতে থাকবে, এটা হচ্ছে কিনা তরল, শুধু তরল। তরল এবারে কি হবে, জমে কঠিন হবে, তরল প্লাস কঠিন, তরল হচ্ছে কঠিনে, তাহলে এই পার্টটাকে কি বলবো, তরল হচ্ছে কঠিনে, এই পার্টটাকে আমরা বলবো কি না গলনাঙ্ক, ঠিক আছে, গলনাঙ্ক বলতে পারি। এই যে পয়েন্ট, এটাকে আমরা কি বলবো, আগেরটাকে বলেছি স্ফুটনাঙ্ক, এটাকে বলছি কি গলনাঙ্ক বলতে পারি এখানে। তাহলে এখানে আমরা লিখবো কি গলনাঙ্ক। গলনাঙ্ক একটা উষ্ণতা যেখানে কঠিন তরলে পরিণত হচ্ছে, আবার তরল ও কঠিনে পরিণত হবে, এরকম, ঠিক আছে, যদি উল্টো প্রসেস বলি। তরল হয়ে গেছে পুরোপুরি কঠিনে, এবারে কি হবে, কঠিনের উষ্ণতা কমতে থাকবে।
এরপরে কঠিনের উষ্ণতা কমতে থাকবে। কমে কমে কি হবে? কিছুই হবে না, কঠিনই থাকবে, আর কিছু হবে না, জমে গেছে তো। ব্যাস। তাহলে এটা হচ্ছে কি উচ্চ অবস্থান্তর না নিম্ন অবস্থান্তর? অপরেরটা স্ফুটনাঙ্ক হবে কেন? তুই উল্টো ভাবে ভাব, তরল গ্যাসে হয় কোন উষ্ণতা? তরল গ্যাস হচ্ছে মানে ফুটছে, স্ফুটনাঙ্ক। তাহলে গ্যাস তরল হচ্ছে ওই স্ফুটনাঙ্কতেই আসবে, ঠিক আছে? আচ্ছা, কঠিন তরলে হয় কোন উষ্ণতায়? গলনাঙ্কে। না, গ্যাস থেকে তরল গলনাঙ্ক কি করে গলছে? কোথায়? ঘনীভবন, ওটা ঘনীভবন। কিন্তু ঘনীভবনের যে আমি বলছি ওই টেম্পারেচারটা যেখানে শুরু হয়েছে ওটাই তো স্ফুটনাঙ্কেরই টেম্পারেচার। বরফ যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলে, সেরকমই জলও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে বরফে পরিণত হয়, কি না? যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলকে আমি যদি 540 ক্যালোরি তাপ দিই, তাহলে সেটা বাষ্পে পরিণত হয়ে যাবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প। সেরকমই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প থেকে আমি যদি 540 ক্যালোরি তাপ বের করে নিই, ওটা হয়ে যাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, ঠিক আছে? এখানে টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে না, এখানে চেঞ্জ হচ্ছে কি অবস্থার। এই জন্য তাপ দিতে হচ্ছে বা নিতে হচ্ছে। তাহলে এটাকে কি বলবো? নিম্ন অবস্থান্তর। এটা হচ্ছে নিম্ন অবস্থান্তর। হ্যাঁ, নিম্ন অবস্থান্তর মানে কি এখান থেকে আমি তাপ বের করে নিচ্ছি। অ্যাকচুয়ালি গলনাঙ্ককে না হিমাঙ্কও বলে। গলনাঙ্ক আর হিমাঙ্ক একই জিনিস। গলনাঙ্ককে হিমাঙ্ক বলতে পারিস, হিমাঙ্ক। হ্যাঁ, ওই জন্য দেখ বইতে আছে। এরপরে সংজ্ঞা আছে 271 পৃষ্ঠাতে, কি আছে দেখ? গলনাঙ্কের সংজ্ঞা, হিমাঙ্কের সংজ্ঞা। কি গলনাঙ্কের সংজ্ঞা কি বলছে দেখ? কোনো নির্দিষ্ট চাপে, কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় তাপ গ্রহণ করে কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে, ওই চাপে ওই পদার্থের গলনাঙ্ক বলে। যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তাপ গ্রহণ করে গলতে শুরু করে, গলতে শুরু করে, সেটা হচ্ছে গলনাঙ্ক। হিমাঙ্ক কি? হিমাঙ্ক হচ্ছে কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় তাপ বর্জন করে কোনো তরল পদার্থ জমে কঠিন হতে শুরু করে, তাকে ওই চাপে ওই পদার্থের হিমাঙ্ক বলে। তবে আহ, এই সমস্ত, এই যে দেখ পরের লাইনে আছে, আমরা যে গলনাঙ্ক বা হিমাঙ্কের কথা বলি সেটা আহ, কোন কোন চাপে বলি না? প্রমাণ বায়ুমণ্ডলের চাপে। স্বাভাবিক আমরা যে বলি না যে জলের হচ্ছে হিমাঙ্ক, মানে জল জমে বরফ হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এটা কোন চাপে বলছি? এটা বলছি আমরা প্রমাণ বায়ুমণ্ডলের চাপে, মানে 76 সেমি পারস্তম্ভের চাপে। এরপরে দেখ আছে যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থের গলনাঙ্ক বা হিমাঙ্ককে ওই পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বা স্বাভাবিক হিমাঙ্ক বলে। কেবলমাত্র বিশুদ্ধ কেলাসিত পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক এবং হিমাঙ্ক আছে, এবং এদের গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান, ঠিক আছে? গলনাঙ্ক এবং হিমাঙ্ক কিন্তু সমান হচ্ছে কাদের? বিশুদ্ধ কেলাসাকার পদার্থের ক্ষেত্রে। জল জমে যে বরফ হয় সেটা কিন্তু কেলাসাকার আকার ধারণ করে। এরপর দেখ, কিন্তু অকেলাসিত পদার্থ যেমন আছে কাঁচ, মোম, পিচ ইত্যাদির কিন্তু নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। মানে এরা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে গলে। মানে কি কি বলছে? এরা একটা নির্দিষ্ট উষ্ণতার পরিবর্তে একটা উষ্ণতার সীমার মধ্যে গলতে শুরু করে। মানে কি? দেখা গেল আহ দেখা গেল হচ্ছে পিচ, পিচ দেখা গেল হয়তো 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গলতে শুরু করেছে, কিন্তু দেখা গেল 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত গলবে। মানে এখানে অবস্থার পরিবর্তন, যে একটা নির্দিষ্ট উষ্ণতার কথা বলেছি না, সেটা কাজ হবে না এখানে। তাহলে কেলাসাকার পদার্থের ক্ষেত্রে যেমন যেমন বরফ গলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঠিকঠাকই আছে, যত সময় না পুরো বরফ গলে যায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা চেঞ্জ হবে না। কিন্তু অকেলাসাকার পদার্থের ক্ষেত্রে এটা হচ্ছে না। তাহলে বিশুদ্ধ কেলাসাকার পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক আছে, আর অকেলাসাকার পদার্থের ক্ষেত্রে বা অনিয়তকার পদার্থের ক্ষেত্রে গলন হচ্ছে যেটা, সেটা কিন্তু একটা উষ্ণতার রেঞ্জের মধ্যে হচ্ছে। এরপরে আছে দেখ সংকর ধাতুর গলনাঙ্ক, পরের পৃষ্ঠা।
সংকর ধাতুর গলনাঙ্ক কি হচ্ছে না বিশুদ্ধ ধাতু অপেক্ষা কম। সংকর ধাতু কাকে বলে? দু তিনটে ধাতু মিলিয়ে যেটা হচ্ছে। তোরা নিশ্চয়ই পড়েছিস, ক্লাস 10-এ ছিল ফিউজ তার। ফিউজ তারে কি ছিল? টিন আর সীসা ছিল। হ্যাঁ, তার অনুপাত কত কত জিজ্ঞেস করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ওটা কিন্তু একটা সংকর ধাতু, ওটা কিন্তু একটা সংকর ধাতু। তো সেখানে ওই সংকর ধাতুর গলনাঙ্ক বিশুদ্ধ ধাতুর থেকে কম হচ্ছে। যেমন টিন এবং সীসার যে গলনাঙ্ক হচ্ছে আলাদা আলাদা করে, টিন এবং সীসার সংকর ধাতু যেটা মিশিয়ে ফিউজ তার তৈরি করা হচ্ছে তার গলনাঙ্ক কিন্তু কম হবে। ফিউজ তারের বৈশিষ্ট্য তোরা পড়েছিলিস, ফিউজ তারের বৈশিষ্ট্য কি ছিল? ফিউজ তারের বৈশিষ্ট্য ছিল, হ্যাঁ, উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক। কেন নিম্ন গলনাঙ্ক দরকার? কেন কি যখন হাই কারেন্ট পাস হবে তখন কি হবে, ও উত্তপ্ত হয়ে তার যেন তাড়াতাড়ি গলে যায়। গলনাঙ্ক নিম্ন হওয়ার জন্য আমরা সংকর ধাতু ব্যবহার করেছিলাম, তাহলে তো শুধু তামার তার ইউজ করতাম, তাই না? তো তবে এখন শুধু তামার তার দিয়েও কাজ চালিয়ে দেয় লোকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সংকর ধাতুর গলনাঙ্ক সাধারণত তার উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা কম হয়। ঠিক, ব্যাস, আর কিছু দরকার নেই এখানে। দ্রবণের হিমাঙ্ক, আচ্ছা পরে আছে দেখ, ওই দ্রবণের হিমাঙ্কতে কি আছে যে দ্রবণের হিমাঙ্ক সাধারণ যে বিশুদ্ধ তরল আছে, যেমন আমি বলছি কি যে জলের হিমাঙ্ক কত? 0°C উষ্ণতা, মানে জল জমে বরফ হবে কত উষ্ণতায়? 0°C, মানে বিশুদ্ধ জল যদি হয়, এই জলে যদি আমি কিছুটা লবণ মিশিয়ে দিই বা চিনি মিশিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে কি একটা দ্রবণ। তখন আর বিশুদ্ধ জল নেই, তখন কিন্তু এর হিমাঙ্ক কম হবে। দেখা গেল আমি অল্প লবণ মিশিয়েছি, তখন ওই লবণগুলা জল কিন্তু 0°C উষ্ণতায় জমে বরফ হবে না। দেখা গেল হয়তো -2° কি -5° কি -10° লবণ মেশানোর উপরে ডিপেন্ড করবে। এটাকে বলে লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট, মানে হিমাঙ্কের অবনমন। কোথায় পাবি? ক্লাস 12-এ কেমিস্ট্রিতে দ্রবণ চ্যাপ্টারে পাবি। হ্যাঁ, এইটা ছিল, তবে অল্প, অত না। এখানে গ্রাফ আছে, রাউল্টের সূত্র আছে, ঠিক আছে, এই সমস্ত কিছু আছে ক্লাস 12-এ, হ্যাঁ, দ্রবণ চ্যাপ্টারে আছে। তাহলে কি বলছি, এখানে আমরা কতটুকু জানবো? এখানটা আমরা জানবো যে বিশুদ্ধ তরলের যে হিমাঙ্ক হয়, ওটা যদি কোনো দ্রবণ হয় তাহলে তার হিমাঙ্ক কমে যাবে, ঠিক আছে, হিমাঙ্ক কমে যাবে। এখানে দেখ কি বলছে যে যে কোনো বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট হিমাঙ্ক থাকে। ওই তরলে যদি অন্য কোনো পদার্থ দ্রবীভূত করা হয়, তবে যে দ্রবণ তৈরি হয় তার হিমাঙ্ক ওই তরলের হিমাঙ্ক অপেক্ষা কম হয়। যেমন এখানে উদাহরণ আছে দেখ, জলের হিমাঙ্ক কত? 0°C, কিন্তু সমুদ্র জলের হিমাঙ্ক -2°C। কেন? সমুদ্র জলে লবণ আছে, সমুদ্র জলে লবণ আছে। লবণাক্ত জলের গাঢ়তা যত বাড়ে, অর্থাৎ লবণের পরিমাণ যত বাড়ে, হিমাঙ্ক তত কম হয়। দেখা গেছে লবণাক্ত জলের সর্বনিম্ন হিমাঙ্ক -22°C। এই জন্য শীত প্রধান দেশে, যেখানে উষ্ণতা 0° বা তার থেকে কমে যাচ্ছে, সেখানে হ্রদ, পুকুর ইত্যাদির জল জমে গেলেও সমুদ্রের জল অত সহজে জমে না। কেন? এরকম কোশ্চেন হবে। শীত প্রধান দেশে হ্রদ এবং পুকুরের জল জমে গেলেও সমুদ্রের জল কেন জমে না? কেন কি হ্রদ এবং পুকুরে যে জলটা থাকে সেটাতে অত লবণ থাকে না, তার মানে ওর যে হিমাঙ্ক সেটা কিন্তু 0°C, কিন্তু সমুদ্রের জলে লবণ আছে, ফলে ওর হিমাঙ্ক কিন্তু 0°C থেকেও কম। এই কারণে পুকুরের জল জমে গেলেও সমুদ্রের জল কিন্তু জমছে না। একই কারণে দুধের হিমাঙ্ক কিন্তু বিশুদ্ধ জলের হিমাঙ্ক অপেক্ষা সামান্য কম। কেন? দুধ তো জলের একটা দ্রবণ, জলে আমি কি করেছি? ফ্যাট মিশিয়েছি, ইমালশন যাকে বলে। শীতের দেশে মোটর গাড়ি রেডিয়েটরে জল জমে, শীতের দেশে মোটর গাড়ি রেডিয়েটরে জল জমে, এই জন্য রেডিয়েটরের নলকে কি করতে পারে? ফাটিয়ে দিতে পারে। কেন? একই আয়তনের, ধরো একই ভর জল, নিশ্চয়ই তোর কারোর বাড়িতে যাদের ফ্রিজ আছে, যদি হচ্ছে জল বরফ করতে চায়, তাহলে পুরো জল ভর্তি করে মানে বোতলে রাখে না, তাহলে ফেটে যাবে। কারণ কি? ধরো আমি বললাম যে
50 গ্রাম জল ও যখন বরফে পরিণত হবে ওর আয়তন বেড়ে যাবে। ঠিক আছে, একই ভর আছে, দেখ ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। ঘনত্ব মানে ভর বাই আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তো কি বলছি দেখ, এখানে জল এবং বরফ দুজনেরই ভর সমান, কিন্তু জল যখন জমে বরফে হবে না তার আয়তন বেড়ে যাবে। ঠিক আছে, মানে ভর সমান আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে বল রো আইস, তাহলে দেখ বরফের ঘনত্ব কি হবে, কম হবে, কেন কি বরফের আয়তন বেশি। তাহলে রো আইস লেস দেন রো ওয়াটার হচ্ছে, ঠিক কি না? জল যখন জমে বরফ হচ্ছে তখন তার আয়তন বেড়ে যাচ্ছে, বরফের আয়তন বেশি, ভর তো ঠিক আছে, তাহলে ভর বাই আয়তন ভগ্নাংশের নিচে বেড়ে গেছে, তার মানে কি হবে, বরফের ঘনত্ব কম। তাহলে জল এবং বরফের মধ্যে কার ঘনত্ব কম, বরফের ঘনত্ব কম। তাহলে বরফের ঘনত্ব কম মানে কি হবে, জল এবং বরফের মধ্যে কে হালকা হবে, বরফ হালকা হবে। এই জন্য বরফ কি হবে, জলে ভেসে যাবে। এবং জলে যে ভেসে যায় তার অধিকাংশ পার্টটা কি থাকে, নিচে থাকে, জলের নিচে থাকে, আর খুব অল্প পার্ট জলের উপরে থাকে। এই কারণে তো টাইটানিক ডুবেছিল না, টাইটানিক ডুবেছিল এই কারণে কি না, ও দেখতে পায়নি যে কতটা আছে নিচে, তাই না, কতটা আছে নিচে। তো এখান থেকে কি হচ্ছে যে শীতকালে রেডিয়েটরের মধ্যে যে জল আছে সেই জল যখন জমে বরফ হবে তার আয়তন বেড়ে যাবে, তাহলে পাইপ ফেটে যেতে পারে। এই জন্য কি দেওয়া হয়, গ্লিসারিন বা গ্লাইকল মেশানো হয়, যাতে করে কি হয়, গ্লিসারিন বা গ্লাইকল মিশিয়ে দিলে কি হবে, ওটা হয়ে যাবে জলের একটা দ্রবণ, গ্লিসারিন বা গ্লাইকলের একটা দ্রবণ, আর দ্রবণের হিমাঙ্ক কম, ঠিক আছে, জলের থেকে, এই কারণে। হ্যাঁ, এটা হচ্ছে আসবে যে ওই হিম মিশ্র যেটা, সেখান থেকে ওই কত ভাগ না 3 ভাগ গুঁড়ো বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণ মেশালে এটা হবে। হ্যাঁ, তখন ওরকম করা যায় না, আরো বেশি লবণ মেশালে দেখা যাবে হয়তো ও ঠিক মতো সেটা হবে না, তখন অতিরিক্ত লবণ হয়ে যাচ্ছে। অতিরিক্ত লবণ হয়ে যাওয়া মানে কি হবে, লবণ আবার একা একা কি জমতে পারবে? যেমন একটা কাদার লাড্ডু, সেই কাদার লাড্ডুকে তুই চাইছিস কোন একটা জিনিস বানাতে, বলছি কোন একটা জিনিস বানাতে, তো সেটাকে একটু ভালো মানে মজবুত করার জন্য তুই কিছু মেশাচ্ছিস। এবারে যেটা মেশাচ্ছিস সেটার পরিমাণ যদি বেড়ে বেড়ে আরো বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, তখন তো ওটা আরো লুজ হয়ে যাবে না, সেরকমই ব্যাপার। এখানেও বন্ধন কিন্তু কাজ করছে, জলে মেশাচ্ছি আমি লবণ, অতিরিক্ত লবণ মেশালে কি হবে, গাঢ় দ্রবণ হয়ে যাবে। লবণ কি জমে যায় কোনোদিন দেখেছিস, লবণ জমে যায়, জমে না। লবণ তো ওরকমই আছে যে আমি ঠান্ডা করছি লবণ একদম জমে যাচ্ছে, সেটা হচ্ছে না। আচ্ছা এবার দেখ, ইউটেকটিক উষ্ণতা কি, ইউটেকটিক উষ্ণতা হচ্ছে যে উষ্ণতায় কোনো দ্রবণের পুরোটাই, যে উষ্ণতায় কোনো দ্রবণের পুরোটাই একসঙ্গে জমে কঠিন হয়ে যায় তাকে ইউটেকটিক উষ্ণতা বলে। এরপরে আছে দেখ হিমমিশ্র। হিমমিশ্র হচ্ছে কি না, লবণ, লবণ এবং বরফের মিশ্রণ, লবণ এবং বরফের মিশ্রণ। কি বলছে, 3 ভাগ গুঁড়ো বরফের সঙ্গে, 3 ভাগ গুঁড়ো বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণ মেশালে যে মিশ্রণ তৈরি হয় তার গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা অনেক কম হয়। তাই মিশ্রণটি এত দ্রুত গলে থাকে যে অবশিষ্ট মিশ্রণ গলনের ওই লীন তাপ সরবরাহ করে সহজেই প্রায় -22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে যায়। এবার কি বলছে দেখ, 2 ভাগ বরফ এবং 3 ভাগ ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড আলাদা কিছু, তাহলে তার উষ্ণতা কিন্তু -50 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। আচ্ছা এখানে -22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছাচ্ছে কি করে, প্রসেস কিরকম হচ্ছে শোন। ধরো আমি কি করছি, ধরো এইখানে আমি পুরো বরফ নিয়েছি, ঠিক আছে, পুরো বরফ। আচ্ছা আহ, এই বরফগুলো কোথায় ইউজ করা হয় জানিস, মাছ, মাছের ব্যবসায়ীরা এটা ইউজ করে, ঠিক আছে, যেখানে কিন্তু প্রচুর ঠান্ডাটা একটু বেশি দরকার। আর এমনি যে তোরা আইসক্রিম খাস কিনে দেখবি ও খাওয়া শেষ না হতে হতেই ও গলে গেছে পুরো, ঠিক আছে।
তো এটা হচ্ছে কি করে না, এখান থেকে অ্যাকচুয়ালি ও কি করেছে না, কিছুটা লবণ মেশানো আছে এর ভেতরে, গুঁড়ো করে লবণ মেশানো আছে। তো এর যে আহ, এর যে গলনাঙ্ক সেটা কিন্তু কম, ঠিক আছে, এর গলনাঙ্কটা কমে গেছে। তাহলে কি হবে, গলনাঙ্ক কম মানে যেমন হিমাঙ্কের কথা বলছে, এখানে তো বরফ আছে, এখানে জল নেই, এখানে বরফ আছে, বরফ গুঁড়ো এবং লবণ আছে। যেমন আমি ধরো বললাম বিশুদ্ধ বরফ, যেমন বলছি বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত, 0 ডিগ্রি। তাহলে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক কি বলবো, গলনাঙ্ক সমান 0 ডিগ্রি। বিশুদ্ধ জলের হিমাঙ্ক যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেরকমই বিশুদ্ধ বরফের গলনাঙ্ক কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলবে, ক্লিয়ার। আর আমি যে হিমমিশ্র বলেছি সে তার গলনাঙ্ক কি হবে, আমি উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি এর গলনাঙ্ক কিছুটা কম, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে তো কম, এটা বোঝা যাচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কম। এবারে বল উষ্ণতা দেখা গেল, কত, ধরো আমি এর উদাহরণ ধরে নিচ্ছি কত, -10 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখা গেল এখন উষ্ণতা আছে কত, -5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কে গলবে, হিমমিশ্র যেটা আছে সে গলবে, সাধারণ বরফ তো যেমন আছে থাকবে। কেন কি -5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা কিন্তু হিমমিশ্রের গলনাঙ্কের থেকে বেশি, সাধারণ বরফের গলনাঙ্কের থেকে কম। তাহলে সাধারণ বরফ গলবে না, হিমমিশ্র গলবে। আচ্ছা হিমমিশ্র যখন গলবে, মানে বরফ থেকে জল হচ্ছে, ও লিনতাপ কোথা থেকে নেবে, সাইডের থেকে নেবে, এই সাইডের থেকে নেবে। মানে এখানে যে মানে বিশুদ্ধ বরফ আছে তার থেকেও তাপ টেনে নেবে। তাহলে কি হবে, এর উষ্ণতা আরো কমে যাবে। এটাই হচ্ছে প্রসেস। মানে বিশুদ্ধ বরফ আর হিমমিশ্রের মধ্যে হিমমিশ্রের গলনাঙ্ক কম, তাহলে হিমমিশ্র কি হবে, যখন আমি পরিবেশে নিয়ে আসছি, উষ্ণতা যখন বেশি আছে, তখন হিমমিশ্র কি হবে, হিমমিশ্র গলতে শুরু করবে প্রথমে, মানে লবণ মেশানো বরফ প্রথমে গলতে শুরু করবে, ও লিনতাপ নেবে সাইডের থেকে। তাহলে উষ্ণতা কমতে 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 ম্যাক্সিমাম কত কমে যাবে না, -22 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই মেকানিজম হচ্ছে, লিনতাপ পাশের থেকে টেনে নিচ্ছে। হলো, বেশ। হিমমিশ্রের ব্যবহারিক প্রয়োগ কিন্তু ওই আহ, মাছ মাংস এগুলো হচ্ছে সংরক্ষণ করার জন্য ইউজ করছে। আচ্ছা, এরপরে অঙ্ক চলে আসবে, ঠিক আছে, হ্যাঁ অঙ্ক চলে আসবে। হ্যাঁ, কি বলছি শোন, গলনের দেখ লিন তাপের আমরা ক্যালকুলেশন কি বলছি, যে ধরো আমি যদি বলি যে এক, এই দেখ 1 গ্রাম 1 গ্রাম বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, 1 গ্রাম বিশুদ্ধ বরফ এর উষ্ণতা কত না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। একে আমি কি করছি, 1 গ্রাম বিশুদ্ধ জল, অবশ্যই ভর তো চেঞ্জ হবে না, এর উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে কত তাপ দিতে হবে, একে তাপ দিতে হবে কত না, 80 ক্যালোরি। তাহলে তাপ দিচ্ছি কিন্তু ভর রেখেছি 1 গ্রাম, মানে একক ভর। তাহলে আমি কি বলবো না, বরফ গলনের লিন তাপ কি লিখবো, 80 ক্যালোরি/গ্রাম, কেন কি প্রতি একক ভরে 80 ক্যালোরি/গ্রাম। এবার দেখ আমি যদি বলি, তাহলে এখানে কি হলো, 1 গ্রাম বরফকে গলাতে কত লাগছে, 80 ক্যালোরি, 2 গ্রামকে গলাতে কত লাগবে, 2 × 80, ঠিক আছে। তার মানে আমি এখানে লিখবো যে বরফ গলনের সময় আমি যে তাপের যে ক্যালকুলেশন করব, এইচ সমান, বরফ গলনের সময় নয়, কঠিন কঠিন পদার্থ গলনের সময়, কঠিন পদার্থ গলনের সময় যে এইচ এর ফর্মুলা বলবো, ঠিক না, এইচ সমান একটা ফর্মুলা পড়েছিলাম কি, এমএসটি, যেখানে উষ্ণতা চেঞ্জ হচ্ছিল, এখন অবস্থা চেঞ্জ হচ্ছে, তাহলে কি লিখবো, দেখ এল এফ, এফ মানে কি, লেটেন্ট হিট অফ ফিউশন, ফিউশন মানে গলন। এটা হলো কি একক ভরের পদার্থকে গলাতে এই তাপ লাগবে, এম ভরের পদার্থকে গলাতে কত লাগবে, এম ইন্টু এল এফ। মানে একটা ফর্মুলা ছিল কি, এইচ সমান এমএসটি, ওখানে উষ্ণতার চেঞ্জ হয়েছিল,
এখানে কি হলো, H সমান m ইন্টু এল এফ। এল এফ মানে কি হচ্ছে, লেটেন্ট হিট অফ ফিউশন। বেশ, শুধু এটুকুই লিখবি এখানে। গলনের লিনতাপ বলে বলতে পারিস, গলনের লিনতাপ হেডিং দিয়ে লিখতে পারিস এটা। তাহলে গলন যখন হচ্ছে তখন আমরা হিট ক্যালকুলেশন কি করব না, ভর গুণ লেটেন্ট হিট অফ ফিউশন। এলএফ বলতে কি, এলএফ হচ্ছে গলনের লিনতাপ, লিখে দিচ্ছি এলএফ সমান গলনের লিনতাপ। বরফ গলনের লিনতাপটাই আমরা মনে রাখবো 80 ক্যালোরি পার গ্রাম, বাকিগুলো যেটা দেওয়া থাকবে কোনো কোনো কোশ্চেনে। এরপর লিখ বাষ্পীভবনের লিনতাপ। বাষ্পীভবনের লিনতাপ, একটা হলো গলনের লিনতাপ, এবার আসছে কিনা বাষ্পীভবনের লিনতাপ। তাহলে উদাহরণস্বরূপ আমি যদি বলি যে বাষ্পীভবনের লিনতাপ, এখানে উদাহরণ কি বলছে দেখ। ধরো বললাম যে 1 গ্রাম বিশুদ্ধ জল, 1 গ্রাম বিশুদ্ধ জল যার উষ্ণতা কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। একে আমি কি করলাম, 1 গ্রাম বাষ্প, জলীয় বাষ্প, 1 গ্রাম জলীয় বাষ্প করা হয়েছে, জলীয় বাষ্প যারও উষ্ণতা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে তাপ কত লাগছে না, 540 ক্যালোরি তাপ লাগছে। এর মানে 1 গ্রাম বিশুদ্ধ জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলীয় বাষ্প করতে গেলে কত তাপ দিতে হচ্ছে, 540। আমি যদি বলি 2 গ্রাম জলকে যদি আমি বাষ্প পরিণত করি, 540 গুণ 2, এম গ্রামকে করলে কি হবে, 540 গুণ এম। তাহলে এখানে লিখবো কি না, তরল হতে বাষ্প হলে আমি এইচ এর ফর্মুলা কি লিখবো, এম ইন্টু এল ভি। এল ভি হচ্ছে কি, এল ভি হচ্ছে লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন। তাহলে বাষ্পীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ, বেশ, বাষ্পীভবনের লিনতাপ। এরপরে একটা অঙ্ক করব, যেটা কিন্তু অনেকগুলো স্টেপ হবে, কিন্তু পরবর্তী অঙ্কগুলো সহজ হয়ে যাবে। ওই অঙ্কটা আমি নিজেই বলছি কি করতে হবে। হ্যাঁ, কোশ্চেন হলো যে এখানে দিয়ে দিচ্ছি -20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, কোশ্চেন দিচ্ছি -20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলীয় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত লাগবে। ঠিক আছে, এখানে কি কি ডেটা দিচ্ছি আমি। এস আইস, এস আইস মানে কি, বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এস ওয়াটার, জলের আপেক্ষিক তাপ তো জানিস 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এস ভেপার, জলীয় বাষ্প, ঠিক আছে, আর কত, এরও 0.5, অ্যাকচুয়ালি এর হয় 0.47। 0.47 দিলে ক্যালকুলেশন একটু জটিল হয়ে যাবে, এই জন্য আমি 0.5ই দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, তো জলীয় বাষ্পের 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হলো। আর কি আছে না, এল এফ মানে হচ্ছে কি গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, আর এল ভি মানে হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ 540 ক্যালোরি পার গ্রাম। অ্যাকচুয়ালি এগুলো ওখানটায় ল্যাঙ্গুয়েজে বলা থাকবে, আমি শর্টে লিখেছি। এই একটা অঙ্ক আমি করব, দেন তারপরে বাকিগুলো তোরা করবি। তাহলে কি আছে এখানে, যে -20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফকে
150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলীয় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত লাগবে? কত তাপ দিতে হবে এখানে? করবি? পারবি করতে? পরিস্থিতি তো আগে কোনোদিন না, 9-এ যদি কেউ করে থাকিস তাহলে মনে থাকতে পারে। কর দেখি একবার চেষ্টা, তারপরে আমি নাহলে করছি। কর চেষ্টা। এই কোশ্চেনটাকে আমরা কতগুলো স্টেপ বাই স্টেপ করব দেখ। আমি লিখে দিচ্ছি প্রথমে, স্টেপ যদি বুঝে যাস তাহলে কিন্তু হয়ে যাবে। কিরকম? যেমন আমি লিখবো, প্রথমে লিখবো -20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, এরকম লিখবে, উষ্ণতার বরফ। একে কি করব আমি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ, ঠিক না? -20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ করলাম। এখানে একটা তাপ লাগবে, আমি ধরে নিচ্ছি এটা H1। ক্লিয়ার? এরপরে কি করব? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, এখানেও একটা তাপ লাগবে H2। এরপর কি হবে? এরপর হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, এখানে একটা তাপ লাগছে H3। দেন কি হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, তারপরে হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প। এটা হয়ে যাওয়ার পরে এবার কি করব? 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প, এখানে H4, এখানে H5, একদম ক্লিয়ার হলো? তাহলে আমরা কি বলেছি, এরকম করে স্টেপ বাই স্টেপ হচ্ছে। বেশ, এবার আমি ক্যালকুলেশন করব কিরকম। H1, তাহলে দেখ আমি ল্যাঙ্গুয়েজ লিখবো কিভাবে, যেহেতু আমি পুরো কোশ্চেন করছি, তাহলে আমি লিখবো -20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, H1 কত হবে? -20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা বলতো, এটা অবস্থার পরিবর্তন নাকি উষ্ণতার পরিবর্তন? উষ্ণতার পরিবর্তন। বরফ ছিল, বরফই আছে, মানে অবস্থার পরিবর্তন হয়নি। তাহলে কি লিখবো? এম, এসটি এর ফর্মুলা। এম কত? কত গ্রাম বরফ ছিল? 10 গ্রাম। বরফের আপেক্ষিক তাপ, এরকম লিখছি। এম, এটা লিখছি কি এম এস আইস, কেন কি বরফেরই কোশ্চেন হচ্ছে, ইনটু টি। তো এম হচ্ছে কত? 10 গ্রাম। বরফের আপেক্ষিক তাপ 0.5, মানে হাফ। 0.5 কে আমি হাফ লিখছি। বরফের আপেক্ষিক তাপ কত? 0.5, হাফ। আচ্ছা টি, উষ্ণতার পরিবর্তন কি লিখবো? অন্তিম উষ্ণতা কত? 0 মাইনাস প্রাথমিক উষ্ণতা -20, মাইনাস অফ -20। তাহলে কত হচ্ছে এটা? 5 গুণ মাইনাস মাইনাসে +20, 100 ক্যালোরি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখ। প্রথমে -20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। পরবর্তীকালে কিন্তু আমরা এত ল্যাঙ্গুয়েজ লিখবো না, একসঙ্গে করে দেবো। এরপরে 2 নম্বর স্টেপ কি আসবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, হ্যাঁ প্রয়োজনীয় তাপ সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে, উষ্ণতার কি পরিবর্তন হলো? হলো না, অবস্থার পরিবর্তন। তাহলে H2 যেটা বলছি, H2 কত হচ্ছে? M ইন্টু এল এফ, ভর ইন্টু লিন তাপ, M ইন্টু এল এফ। এম কত? 10, বরফের ভর কত ছিল? 10। আর বরফের লিন তাপ কত ছিল? বরফ গলনের লিন তাপ 80।
তাহলে কত হবে 800 ক্যালোরি। তাহলে প্রথমবারে কত ছিল 100, পরের বারে 800। তাহলে আমি এরকম লিখছি, এটা হচ্ছে 100 ক্যালোরি, এটা হচ্ছে 800 ক্যালোরি। ক্লিয়ার? ঠিকঠাক আছে না? এটা 100 ক্যালোরি, এটা 800 ক্যালোরি। বেশ, এরপরে তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল পর্যন্ত পৌঁছে গেছে। এরপর কি লিখবো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H3। প্রয়োজনীয় তাপ H3 সমান, আচ্ছা এখানে কি ছিল? জল ছিল, জলই আছে, উষ্ণতার পরিবর্তন হয়েছে, মানে কি হবে? MST। তবে MS কি লিখবো? ওয়াটার ইন্টু টি, নাকি না? এখন কেন কি জলের কোশ্চেন হচ্ছে? এম কত? 10, এম 10 গ্রামে ছিল। এস ওয়াটার, জলের আপেক্ষিক তাপ কত? 1। আর উষ্ণতার পরিবর্তন কি হয়েছে? 0 থেকে 100, 100 মাইনাস 0, তাহলে এটা কত হবে? 10 গুণ 100 মানে 1000 ক্যালোরি। তাহলে H3 কত হয়েছে? 1000 ক্যালোরি। এটা 1000 ক্যালোরি, 1000 ক্যালোরি একদম ঠিক আছে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল পর্যন্ত গেছে। এরপরে কি হবে? কি লিখবো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। নিচেটা মুছে দিই, নিচের লাইন। তাহলে কি লিখবো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত করতে। এটাই লাস্ট কোশ্চেন। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H4। এখানে কোন ফর্মুলা যাবে? উষ্ণতার চেঞ্জই হয়নি, অবস্থার পরিবর্তন, মানে কি হবে? এম এল ভি লিখবো, ভেপারাইজেশন। তাহলে কত হবে? এম হচ্ছে 10, ভর 10, আর বাষ্পীভবনের লেন্থ কত? 540, তাহলে কত হবে? 5400 ক্যালোরি। তাহলে H4 হয়ে গেল 5400 ক্যালোরি হয়েছে, 5400 ক্যালোরি। লাস্ট স্টেপ আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত করতে হবে, তাই না? এই অঙ্ক করে নিলে বাদ বাকি অঙ্ক সব ইজি। কেন কি একদম বরফ থেকে একদম বাষ্প পর্যন্ত গেছে, সবগুলো স্টেপ আছে একসঙ্গে, এই কারণে। তাহলে এবার কি লিখবো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H5 সমান, এখানে কি আসবে? MST। MS কি লিখবো? S ভেপার, মানে কি বাষ্পে পৌঁছে গেছে, ইন্টু টি। আচ্ছা এম কত? 10, এম হচ্ছে 10, এম হচ্ছে 10, আর এস ভেপার জলের বাষ্পীভবনের ক্ষেত্রে, জলের বাষ্পের হচ্ছে আপেক্ষিক তাপ কত? 0.5 দেওয়া ছিল, মানে হাফ, ইন্টু উষ্ণতার পরিবর্তন কত হবে? 150 মাইনাস 100, মানে কি 100 থেকে 150 হয়েছে, 5 গুণ এটা কত হবে? 50, মানে কত হচ্ছে? 250 ক্যালোরি। তাহলে H5 কত হচ্ছে? 250 ক্যালোরি। এবার কি লিখবো? অতএব মোট তাপ লাগবে, অতএব মোট তাপ লাগবে সমান H1 প্লাস H2 প্লাস H3 প্লাস H4 প্লাস H5 সমান কত হচ্ছে? 100 প্লাস 800 প্লাস 1000
প্লাস 5400 প্লাস 250 কত হচ্ছে 7450 ক্যালোরি। ফাইনাল অ্যান্সার এটা। পরবর্তীকালে আমরা যখন অঙ্ক করব তখন আমরা এরকম করে ল্যাঙ্গুয়েজ লিখবো না, ডাইরেক্ট লিখবো, ঠিক আছে। এবার আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, মানে যেগুলো একবার বাড়িতে রিডিং পড়া যাবে সেগুলো আমি একবার বলে দিচ্ছি, তাড়াতাড়ি বাড়িতে একবার দেখে নিস। হ্যাঁ, কি বলছে 273 পৃষ্ঠাতে উদাহরণ 1, উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 1, 2 আর হচ্ছে উদাহরণ 3, উদাহরণ 1, 2, 3 হলো। এবারে 274 পৃষ্ঠাতে দেখ ওখানে আছে আয়তন পরিবর্তনের সুবিধা অসুবিধা, একবার রিডিং দিস। আয়তন পরিবর্তনের সুবিধা অসুবিধা, গলনাঙ্কের উপর চাপের প্রভাব, দুটো পয়েন্ট আছে, একবার রিডিং দিস। পুনঃশীলী 7550 হচ্ছে, তাহলে 7550 হবে, ভুল বলেছে, তাহলে 7550, ঠিক আছে। হ্যাঁ, যেগুলো বলছি একবার দেখে নে। তাহলে কি হলো না, পুনঃশীলী ভবন কাকে বলে, পুনঃশীলী ভবন। এরপরে আছে দেখ বাষ্পায়ন স্ফুটন, বাষ্পায়ন কাকে বলে, স্ফুটন কাকে বলে, পেজ নাম্বার 275-এ, ঠিক আছে। বাষ্পায়নের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, এগুলো তরলের প্রকৃতি, তরলের উপরিতলের ক্ষেত্রফল, বায়ুর শুষ্কতা, এগুলো পড়েছিস। বায়ুমণ্ডলের চাপ, তরল এবং তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা, বায়ুর চলাচল। বাষ্পায়নের কারণে যে ঠান্ডা হয়ে যায় তার কি কি প্রয়োগ, এরকম কোশ্চেন। হাতে স্পিরিট ঢাললে কেন ঠান্ডা লাগে, ধাতব পাত্র অপেক্ষা মাটির কলসিতে জল রাখলে কেন বেশি ঠান্ডা লাগে, ঠিক আছে। শীতকালে ঘর ঠান্ডা, এখান থেকে ছোট ছোট কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। মানে এখানে যে 8টা পয়েন্ট, এখান থেকে কোশ্চেন হয়ে যাবে, মানে বলে দেবে যে মাটির কলসির জল কেন ঠান্ডা লাগে, বলতে হবে। এরপরে আছে কি সম্পৃক্ত বাষ্প এবং বাষ্পচাপের সংজ্ঞা, অসম্পৃক্ত বাষ্প এবং বাষ্পচাপের সংজ্ঞা। তারপরে আসবে কি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্য, 277 পৃষ্ঠা হলো, এগুলো রিডিং পড়া যায়। সংকট উষ্ণতা 278 পৃষ্ঠা, সংকট উষ্ণতা কি, দেন স্ফুটন কাকে বলে, তারপরে বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে পার্থক্য, বাষ্পীভবনের লিনতাপ বলে দিয়েছি একটু আগে, বাষ্পীভবনের লিনতাপ ওই একই সংজ্ঞা, ঠিক আছে। এবার চলে আসবে কি অঙ্ক, অঙ্কের উদাহরণ 1, 2, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 হলো। স্ফুটন একবার স্ফুটনাঙ্কের সাহায্যে উচ্চতা নির্ণয় দেখতে পারিস, অসুবিধা নেই, না বুঝতে পারলে পরের দিন বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আসছে গলন এবং স্ফুটনের তুলনা, পরে দিয়েছে এখানে। অতি শীতলীকরণ 282 পেজ, 5 নম্বর পয়েন্ট। আর হচ্ছে ত্রিদশা বিন্দু কি একবার দেখিস, ত্রিদশা বিন্দু। উদাহরণ 1, 2, উদাহরণ 1, 2, 4, 5, 7, 9 হর্সের বলছি, হ্যাঁ 284 পেজ, হর্সের 1, 3, 284 পেজ, হর্সের 1, 3 বললাম, 1, 3 এর পরে 6, 7, 8, 6, 7, 8, 10, 10, তারপরে আছে 13, 14, তারপরে আছে 286 পেজ 15, 16, 17, তারপরে আছে 22, এগুলো আর কিছু করতে হবে না, এগুলো করলেই হয়ে যাবে, ছোট ছোট চ্যাপ্টার এগুলো, ঠিক আছে। একবার পড়ে আসিস, যেগুলো অসুবিধা হবে পরের দিন বলে দেবো এখান থেকে, ঠিক আছে।